আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কয়ার বার নিবেদিত দেশ সাম্প্রতিকে স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পর শুল্ক কমে আসবে বলে জানালেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। পক্ষপাত দুষ্ট বিদেশি পর্যবেক্ষকদের এবার অনুমোদন নয় জানালেন প্রধান নির্বাচন কমিশনার। রাজনীতিতে দ্বন্দ্ব নাকি ঐক্যমত্য এই শিরোনামে কথা বলতে আমার সঙ্গে স্টুডিওতে আলোচনা এবং বিশ্লেষণের জন্য দুজন অতিথি আছেন। আমি একটু পরিচয় করাতে চাই। আমার সঙ্গে আছেন হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, আছেন সালেউদ্দিন, সংবিধান বিশেষজ্ঞ ও নির্বাহী সম্পাদক দৈনিক ইত্তেফাক। দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে জনাব হাবিবুর রহমান হাবিব আপনার কাছে আসি। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নেই, তারপরে নানান কথাবার্তা আছে। রাজনীতিতে এখন কি দ্বন্দ্ব দেখেন নাকি ঐক্যমত আছে? আপনাকে ধন্যবাদ। দেশ টিভির সম্মানিত দর্শক শ্রোতাদেরকে আমার সশ্রদ্ধ সালাম। বিজ্ঞ সহ আলোচক সাংবাদিক সালেউদ্দিনকে আমার শুভেচ্ছা। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড না কি বলে, এই যে কথাবার্তাগুলো না, লেভেল প্লেইং ফিল্ড মানে সমতল, সবাই যেন সমান। এই তো এখন তো সমান হয়েই আছে। আগে সরকার ক্ষমতায় ছিল, আমরা বিরোধী ছিলাম, তখন নির্বাচনের ব্যাপারে এই কথাটা আসতো। এখন তো সেটা আসার কথা না। এখন কোনো দলের রাষ্ট্রীয় ক্ষমতা নেই। বরঞ্চ এখন আমরা মনে করতে পারি কিছুটা সুবিধা ভোগ করতেছে নতুন একটা রাজনৈতিক দল, তাদের জন্ম হয়েছে, নতুন জন্ম হয়েছে, তাদের একটা সুবিধা তারা পেতেই পারে। তারা আন্দোলন করেছিল, আর সুবিধা পাচ্ছে কারা? জামাত ইসলাম একটা সুবিধা নিচ্ছে বিভিন্ন জায়গায়, আমরাও কিছুটা পাচ্ছি। তাহলে এককভাবে কারণ না, মোটামুটি এখন এই পরিস্থিতিতে নির্বাচন হলে, যেহেতু কেউ এমপি থাকবে না, মন্ত্রী থাকবে না, কোনো দলের অধীনে নির্বাচন হবে না, সেই কারণে এখানে নির্বাচনের পরিবেশ ভালো থাকার কথা। মানে লেভেল প্লেইং ফিল্ড আছে। এখন তো কোনো যেহেতু কেউ নেই, লেভেল প্লেইং ফিল্ড এখন আছে। তাহলে কেন এই ধরনের প্রশ্ন উঠছে? প্রশ্ন উঠতেছে, কেউ উঠাচ্ছে, আমরা তো বরঞ্চ আমরা তো উঠাচ্ছি না। এখানে কি একটা নির্বাচন কমিশন এই পর্যন্ত একটা নির্বাচন অনুষ্ঠিত করেছে যে কার পক্ষে বেশি তারা সহযোগিতা করেছে বা কারচুপি করেছে বা তাদের পক্ষে ভোট করে দিয়েছে? এমন তো হয়নি এখনো। নির্বাচন কমিশন এখন তারিখ ঘোষণা করে নেয়, তাহলে নির্বাচনের এই জায়গায় সমস্যাটা কোনো জায়গায় বুঝতেছি না। আর যদি কেউ বলে থাকে যে এখন মানে কারা, আমরা তো অভিযোগ করতে পারি, আমরা তো অভিযোগ করতেছি না। আমরা অভিযোগ করছি না, এখানে আমাদের একটা দাবি ছিল, কিন্তু আপনারা জানেন যে 1996 সালে আওয়ামী লীগ সহ বিরোধী রাজনৈতিক দলগুলোর একটা দাবি ছিল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার। সেই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছিল ম্যাডাম খালেদা জিয়া। তত্ত্বাবধায়ক সরকার সংবিধান সংশোধন করার জন্য 1996 সালে 15ই ফেব্রুয়ারি নির্বাচন করেছিল এবং 30শে মার্চ উনি সংবিধানের তত্ত্বাবধায়ক নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার বিধান সংযোজন করে উনি কিন্তু আপনার ক্ষমতা হস্তান্তর করেছিলেন বা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার বিধান কার্যকরী করার ব্যবস্থা করে উনি চলে আসছিলেন। এরপরে যখন নির্বাচন হলো 96 সালে, সেই নির্বাচনে কে জিতল? বিএনপি তো ক্ষমতা ছিল, তো জিতল তো আওয়ামী লীগ, বল না? আবার আওয়ামী লীগ 96 থেকে 2001 সাল পর্যন্ত ক্ষমতা ছিল, সমস্ত সাজানো গুছানো তাদের ছিল। তারপর নির্বাচনে জিতল কে? বিএনপি। আবার 2007 সালে 8 সালে যে নির্বাচন হলো, যদি 111 সমর্থিত সামরিক সেনা সমর্থিত সরকার ছিল ওটা, সেখানে তারা কিছু কারচুপি করেছে, কিন্তু নির্বাচনের মাঠে কোনো সমস্যা ছিল না। তার মানে কোনো রাজনৈতিক দল ক্ষমতা ছিল না। এরপরে আপনি দেখেন, এরপর নির্বাচন হলো 2014 সাল। 29টা নিবন্ধন দলের ভিতরে 29টায় যায়নি, একতরফাভাবে 153টা বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়ে গেল, কারণ তখন দল ক্ষমতায় ছিল। আবার 2018 সালে আমরা নির্বাচন গেলাম, দিনের ভোট রাত্রিবেলা হয়ে গেল। 2024 সালে কোনো দলকে নির্বাচন অংশগ্রহণই করতে দিল না, আমাদের পরিবেশ রাখলো, অফিস বন্ধ করে রাখলো। ওই সময় সমস্যা ছিল, এখন তো সেই সমস্যা নেই। এখন তো কোনো রাজনৈতিক দল ক্ষমতা নেই, কেউ এমপি নেই, কেউ মন্ত্রী নেই, অতএব এখন সবাই সমান। তো এখানে আমি যদি যারা এখন এই কথাগুলি প্রশ্ন উঠাচ্ছে, তারা আবার পাশাপাশি আবার একটা কথা বলে যে যদি আপনার এই না থাকে তো গণপরিষদ নির্বাচনের কথা বলে কেন? আবার যদি নির্বাচনের পরিস্থিতি নাই থাকে, তাহলে আবার স্থানীয় সরকার নির্বাচনের কথা কেন বলে? স্থানীয় সরকার নির্বাচন যদি তখন আমরা ইউনিয়ন কাউন্সিল করুন, তখন পৌরসভা বললো আমরা কি দোষ করলাম, পৌরসভা হয়ে গেলে বলবো উপজেলা আমরা কি দোষ করলাম, উপজেলা হয়ে গেলে বলো সিটি কর্পোরেশন আমরা কি দোষ করলাম, আমাদের নির্বাচন করতে দেবেন না কেন? তাহলে কতদিন লাগবে, কত সময় লাগবে? তাহলে যদি কোনো পরিস্থিতি নাই থাকে, তাহলে এই নির্বাচনগুলিতে আরও ভয়াবহ রূপ ধারণ করে, বিশেষ করে ইউনিয়ন কাউন্সিল নির্বাচন। আওয়ামী লীগ ধরেন নির্বাচন করেছে
আওয়ামী লীগের কোনো প্রার্থী নিজেরা কিন্তু দলীয় প্রার্থীদের কিন্তু সংঘর্ষ হয়ে কেউ কিন্তু মারা যায়নি। কিন্তু ইউনিয়ন কাউন্সিল নির্বাচন আমলে একবার 100-150 করে মারা গেছে। তাহলে ভয়াবহ একটা সহিংসতা ঘটে। আওয়ামী লীগ ক্ষমতা ছিল, তারপরেও কিন্তু এটা হয়েছে। এখন আপনি কোন ভরসায় যারা এই যে মাঝে মধ্যে বলে ফেব্রুয়ারির আগে নির্বাচন হতে হবে, আবার মাঝে মধ্যে বলে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে আগে, তার কোন ভরসায় করি বলুন তো? এতে মেসাকার হয়ে যাবে যদি নির্বাচনটা যদি স্থানীয় নির্বাচনের কথা বলে। এখন কথা হলো তাদের কথা শুনে না, তাদের কথা হলো যে কোনো মূল্যে নির্বাচনটা পিছাতে হবে। এখন বলেন তার পিছনে লাভটাকে, লাভ তাদেরই যারা পিছনের কথা বলছে, তারা প্রত্যেকটা দল এখন ক্ষমতার অংশীদার। জামাত ইসলাম ক্ষমতার অংশীদার, এনসিপি ক্ষমতার অংশীদার, আরও যে ইসলামিক দলগুলি আছে তারাও কোনো না কোনোভাবে তারা সুবিধা নিতে পারছে। যে কারণে তারা নির্বাচনটা না করেই যদি ভালোভাবে ক্ষমতা থাকা যায়, ক্ষমতার ভাগিদার হওয়া যায়, তাই নির্বাচন করে দরকারটাকে। আবার পাশাপাশি দেখেন মানে এখন কি রাজনীতি চলছে, মানে নিজেদের সুবিধা মতো রাজনীতি চলছে না, এদের এখন নির্বাচনে একটা হওয়া দরকার। এত বছর ধরে আমরা আন্দোলন সংগ্রাম করলাম নির্বাচনের জন্য, এখন এসে বলতে নির্বাচনের জন্য কি আমরা আন্দোলন করেছি, এটা নানান কাহিনী আসছে। আবার দেখেন আরও অনেকগুলো প্রগতিশীল রাজনৈতিক দলগুলি, যেমন কমিউনিস্ট পার্টি আছে, আরও দলগুলি আছে, তারা কিন্তু নির্বাচন চায়। তারা স্বাধীনতার পক্ষের দল, এবং তারা প্রগতিশীল রাজনীতি করে। তাদের কথা হলো আমি আসন পেলাম কি না পেলাম এটা বড় বিষয় না, দেশে একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে, দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে হবে এবং স্বচ্ছ একটা নির্বাচন হওয়ার দরকার। তারা নির্মমভাবে নিঃস্বার্থভাবে তারা কিন্তু নির্বাচনের পক্ষে কথা বলছে। তারা ওইভাবে ক্ষমতা ভোগ করতেছে না, যেভাবে অন্য দলগুলির কথা আমি বললাম তারা যেভাবে, যেজন্য তারা নির্মমভাবে ক্ষমতা যারা ভোগ করতেছে তারা নির্বাচনটা এখন চায় না। আমরা বিএনপি সুবিধাজনক অবস্থান আছি, কেমন আমরা রাত্রি পাড়ায় থাকতাম, অন্য জায়গায় থাকতাম, ঘরে থাকতাম না, এখন ঘরে থাকি, নিশ্চিন্তে থাকি, মিথ্যা মামলা ধরে নিয়ে যাচ্ছে না, এটা আমাদের আপনার কাছে। আমি আসবো জনাব সালেউদ্দিন, আপনার কাছে আসি যে গত 12-13 বছর ধরে আসলে যারা একটি সুষ্ঠু নির্বাচন তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচনের জন্য মাঠে আন্দোলন করেছে, নানান ত্যাগ স্বীকার করেছে, আসলে এখন নির্বাচন নিয়ে রাজনীতিতে কি জলঘোলা দেখেন বা দ্বন্দ্ব দেখেন? শুনেন, নির্বাচনে তো অংশ নেয় রাজনৈতিক দল, তো প্রত্যেকটা রাজনৈতিক দলের তো কিছু স্বার্থ থাকবে কম বেশি, তো এই স্বার্থের দ্বন্দ্ব তো থাকবেই রাজনীতিতে। নির্বাচনে আমাদের এখানে 3টা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যখন 3টা সুষ্ঠু নির্বাচন হইল, পরাজিত দল বলছে নির্বাচনে সুষ্ঠু হয় নাই বা সূক্ষ্ম কারচুপি হয়েছে, এই ধরনের নানান অভিযোগ। কিন্তু সঠিকভাবে 3টা নির্বাচন, যেটাতে জনগণের উপস্থিতির হার 60%, কোনোটায় 72% ভোট কাস্ট হয়েছিল, তো কোনো কোনো রাজনৈতিক দলের পছন্দ না হইলেও জনগণের কাছে কিন্তু সব এই নির্বাচন গ্রহণযোগ্যতা পাইছিল। ফলে রাজনীতিতে এই যে স্বার্থের দ্বন্দ্ব, সংকীর্ণতা, এটা কিছুটা কম বেশি থাকবেই। আপনি যে লেভেল ফিল্ডের কথা বললেন, এই বিষয়ে হাবিব ভাই তো আমার তো শুরুই করা উচিত ছিল হাবিবের প্রতি শ্রদ্ধা জানিয়া। 90-এর গণঅভ্যুত্থানের একজন নায়ক, উনি সর্বদলীয় ছাত্র ঐক্যের মহান নেতা ছিলেন এবং আমার কাছে তৎকালীন মনে হয় সেই সময় ছাত্রলীগের সভাপতি ছিলেন। আমার কাছে তখন মনে হয় যে হাবিব ভাই যদি ছাত্রলীগের সভাপতি সেদিন না থাকতো, ছাত্রলীগ হয়তো এরশাদ বিরোধী 90-এর গণঅভ্যুত্থানে অংশ নেওয়ার সুযোগ পাইত না। যাক, উনি লেভেল ফিল্ড নিয়ে যে কথাগুলো বলছেন, এই প্রশ্ন রাজনীতিতে উত্থাপিত হয় যখন তফসিল ঘোষণা হয়। কারণ তফসিল ঘোষণা হওয়ার পরে প্রশাসনেরও কিছু রদবদল, তফসিল ঘোষণার আগে পরে কিছু হয়, আগে সরকার করে, পরে ইলেকশন কমিশনের নির্দেশনা অনুযায়ী করা হয়। আর এই হাবিব ভাই তো নিজেই বললেন যে আমরা ক্ষমতার সুবিধা তেমন না পাইলেও শান্তিতে ঘুমাইতে পারতেছি। আপনি দেখেন যে এখানে ঘুম নাই, যেখানে প্রায় প্রতিদিন কেউ না কেউ গুম হইতো, গণগ্রেপ্তার নাই, এবং গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী কোনো রাজনৈতিক দল থেকে বলে নাই যে প্রশাসন বিমাতা সুলভ আচরণ করছে। একটা প্রশ্ন জামাতের পক্ষ থেকে উত্থাপিত হয়েছিল যখন তারেক রহমান সাহেব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন, ওনার সঙ্গে যখন ডক্টর ইউনূসের একটা বৈঠক হইল, তারা এই বৈঠকটাকে স্বাগত জানাইছে, কিন্তু নির্বাচন সংক্রান্ত একটা ঘোষণা নিয়ে তারা ঐকমত্য কমিশনের
এই যে আলোচনা এটাতে একদিন বর্জনও করেছে এবং তারা একটা বিবৃতি দিয়ে বলছে যে প্রধান উপদেষ্টা নিরপেক্ষতা হারায় ফেলছেন। এইটা আমার কাছে একটু বাড়াবাড়ি মনে হয়েছে, কারণ প্রধান উপদেষ্টা এসে জামাতের আমিরের সঙ্গে ফোনে কথা বলেছেন। জামাতের এবং বিএনপির বা অন্যান্য রাজনৈতিক দলের একাধিক নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার অনেকবার বৈঠক হয়েছে। বাংলাদেশের একটা প্রধান দল, দার জলের প্রধান, সঙ্গত কারণে দেশের বাইরে ছিলেন। তাদের উপর, তার পরিবারের উপরে কি জুলুম হয়েছে, কি পরিস্থিতিতে তাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে, এবং ওখান থেকে তিনি এই আন্দোলন সংগ্রাম এমনকি গণ অভ্যুত্থানেও বিএনপি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এখন তার সঙ্গে বৈঠক হওয়াটা একটা সৌজন্যতা, এবং আমাদের মধ্যে যে রাজনৈতিক ক্ষেত্রে যে কিছু দ্বিধাদ্বন্দ্ব, সন্দেহ, অবিশ্বাস থাকে, এগুলা নিরসনের জন্য ঘন ঘন বৈঠক হওয়া উচিত। তো এই বৈঠকটাকে নিয়ে প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা হারিয়ে ফেলছেন, এই কথাটা বলাটা সঠিক হয় নাই। এখন পর্যন্ত প্রধান উপদেষ্টা নিরপেক্ষতা হারিয়েছেন এই কথাটা কেউ বলে নাই এখন পর্যন্ত। আর আমাদের এখানে আমাদের সংবিধান, আইন, বিধিবিধান, প্রতিষ্ঠান সঠিকভাবে চলে না বলেই সরকারের বিরুদ্ধে, কারণ সরকার হস্তক্ষেপ করে বলেই এই সংকটগুলো তৈরি হয়। মূলত নির্বাচন করবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন যদি স্বাধীনভাবে এবং নির্ভীকভাবে যদি তার ক্ষমতা, কর্তৃত্বের প্রয়োগ সঠিকভাবে করে, তাহলে এখানে সুষ্ঠু নির্বাচন হইতে বাধ্য। কিন্তু আমাদের এখানে ইলেকশন কমিশনরা টুটু জগন্নাথের মতো ভূমিকা পালন করেছে দলীয় সরকারের অধীনে। তারা একটা ডিসিএসপি বদলের ক্ষমতাও হারিয়ে ফেলছিল, যদিও সংবিধান তাদেরকে ক্ষমতা দিছিল। এমনকি ধরেন নারায়ণগঞ্জের নির্বাচন, সেনাবাহিনী, ওই যে সিটি কর্পোরেশন নির্বাচন, সেনাবাহিনী মোতায়েনের জন্য ইলেকশন কমিশন সরকারকে চিঠি দিছে, সরকার নাকচ করে দিয়েছে। প্রধান নির্বাচন কমিশনার যদি বলতেন যে সেনাবাহিনী নিয়োগ মোতায়েন না থাকলে এখানে সুষ্ঠু ভোট হওয়ার সম্ভাবনা নাই, অতএব আমি নির্বাচন স্থগিত করলাম, করতে পারতেন। এবং তখন উনি ওনার সাহসের পরিচয়টা দিতে পারতেন। তিনি যদি সেই সাহসের পরিচয় দিতেন, জনগণের মধ্যে একটা আস্থা আসত। তা আমাদের অতীতে সেই টুটু জগন্নাথের দল দাস নির্বাচন কমিশনাররা হয়েছেন, এই জন্য দুইজন এখন লাল দালানে বসবাস করছেন। এটা অন্যদের জন্য একটা শিক্ষা। এদের মধ্যে একজনকে আমি মনে করি এটা একটা কলঙ্কজনক ঘটনা, তার গলায় জুতা পরানোটা আমি নিন্দা করি। কিন্তু আমার একই সঙ্গে আমার এটা মনে হয় যে ওই জুতার একটা মালার ছবি যদি ইলেকশন কমিশনের টাঙ্গাইয়া রাখা হতো, আর প্রতিদিন যদি প্রধান নির্বাচন কমিশনাররা, ইলেকশন কমিশনার এই ছবিটা দেখে ঢুকতেন, আর তাদের মধ্যে যদি ন্যূনতম সম্মান মর্যাদা বোধ থাকে, তাহলে বাংলাদেশে কোনোদিন তাদের পক্ষে দ্বারা নির্বাচন কলুষিত হবে না। তো এই জন্য যে বাংলাদেশের এই আপনার অন্য প্রশ্ন বোধে যাবেন, আমি আর কোনো প্রশ্ন যাব না, শেষ করলে আমি একটু বিরতিতে যাব। জি, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আরএল দেশ সাম্প্রতিক নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। আরএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ারবার নিবেদিত দেশ সাম্প্রতিক আরেকবার স্বাগত জানাচ্ছি। আমি জনাব হাবিবুর রহমান হাবিব আপনার কাছে আসি। রাজনীতিতে এমনও আমরা দেখেছি যে পিআর পদ্ধতির বাস্তবায়ন না হলে নির্বাচন যাবে না, মানে এই ধরনের কথা। আসলে পিআর পদ্ধতির বাস্তবতা কতটা দেখেন আসলে বাংলাদেশের বর্তমান সময়ের প্রেক্ষাপটে? শুনেন, যে দেশে ভোটই হয় না, যে দেশে ভোট পরের দিনের ভোট আগের দিন রাত্রিবেলা হয়ে যায়, যে দেশে ম্যাক্সিমাম রাজনৈতিক দলগুলিকে বাদ দিয়ে রেখে এক দল নির্বাচন করে, একই দলের ভিতরে নমিনেশন দেয় একজন, কারো 4-5 জনকে সব দলের সঙ্গে উৎসাহিত করে, সেই দেশে একবার যদি সব আপনার নিয়ে আসতে চান, তাহলে এটা কি সম্ভব? আর পিআর পদ্ধতি চালু করতে হলে তো তাকে জনগণ বুঝাতে হবে যে এটার এই ফল আর এটি কুফল। আশপাশ তো আমরা দেখতেছি না, তো পাকিস্তানেও নাই, ভারতেও নাই, ব্রিটেনেও নাই, আপনার যুক্তরাষ্ট্রেও নাই, এই পদ্ধতি নাই। তো
এখন এটা হলো এই পদ্ধতির কথা বলতো কমিউনিস্ট পার্টি আগে আনুপাতিক হার, যে সারা বাংলাদেশে 3 লাখ ভোট পেলে একটা এমপি হওয়ার সুযোগ থাকে, সেটা এখনও যে বাস্তবতা সেই বাস্তবতা তারা যারা বলেছিল তারাই কিন্তু এখনো বল না। এখন এটা হলো ওইটা ছিল কমিউনিস্ট পার্টির চাওয়াটা ছিল নিরঙ্কুশ অনেস্টির থেকে, যেরকম হলে পরে কিছু মানুষ সংসদে যেতে পারবে। আর এখন যেটা হচ্ছে ইল মোটিভ, কারণ এই সমস্ত বলে নির্বাচনটাকে ভণ্ডুল করার একটা তালে আছে। কয়টা বলেন, পিআর পদ্ধতি না হলে নির্বাচন হবে না, পূর্ণাঙ্গ সংস্কার না হলে নির্বাচন হবে না, সমস্ত বিচার না হলে নির্বাচন হবে না, স্থানীয় সরকার নির্বাচন তার আগে হতে হবে, এই পরিষদকে জাতীয় পরিষদ নাকি একটা আছে ওইটা নির্বাচন আগে হতে হবে, তারপরে নির্বাচন কমিশনকে পাল্টাতে হবে, প্রশাসন এখনও সুষ্ঠু মতো নির্বাচন করার উপযুক্ত হয়নি, মাঠ পর্যায়ে লেভেল প্লেইং ফিল্ড এখনও প্রস্তুত হয়নি, নির্বাচনের পরিবেশ নেই, বিভিন্ন ধরনের কথা বলতেছে। আবার বলতেছে যে এই নির্বাচনগুলো আগে হওয়া দরকার, মানে নির্বাচনটাকে ভণ্ডুল করার জন্য যা যা করার দরকার তাই তারা করে বেড়াচ্ছে। এখন প্রশ্ন হলো যে পিআর পদ্ধতিতে নির্বাচন হবে, নিম্নকক্ষে যদি না হয়, উচ্চ কক্ষে যদি যায় হয়, সেটার ব্যাপারে তো এখন কথা চলতেছে। আমরা তো নিজেরাই আমরা বলেছিলাম উচ্চ কক্ষের কথা তো বিএনপি সর্বপ্রথম বলেছে। আজকে সংস্কারের কথা বলা হচ্ছে, সংস্কার না, এই সরকার 41 সাল পর্যন্ত ক্ষমতা থাকবে যারা বিশ্বাস করতেন না, ছাত্ররা বিশ্বাস করতো, ছাত্ররা তো সরকার পতন আন্দোলন ছিল না, আরও যারা এখন এই পদ্ধতি নিয়ে আসে তারাও বিশ্বাস করতো যে 41 সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতা থাকবে, আমরা বিশ্বাস করতাম না। তারপরেও আমরা কিন্তু 2022 সালে পরিষ্কারভাবে আমাদের 28 দফা পূরণ করলাম, আমরা 27 দফা, আর অন্যান্য আন্দোলনকারী দলগুলির সাথে মিলে আমরা 31 দফা পূরণ করলাম। এই 31 দফার মধ্যে পরিষ্কার বলা আছে যে প্রধানমন্ত্রী পরপর দুইবার বেশি হতে পারবে না, প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনয়ন করতে হবে। 3 নম্বর যে কথাটার বাস্তবতা এত বেশি যে ওই পদ্ধতিটা চালু হলে কোনোভাবেই আর ফ্যাসিস্টের জন্ম হওয়া সম্ভব না। সেটা কি 5 বছর পরে সংসদ ভেঙে যাবে এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক অধীনে নির্বাচন হবে। তাহলে এই 5 বছর যদি জনগণের কাজ না করে, সংসদ থাকবে না, মন্ত্রী থাকবে না, এমপি থাকবে না, তখন জনগণের কাছে নির্বাচনে যাবে, জনগণ তখন তার ভোট না, তখন জনগণ তার ভোট দিবে না। আর বিগত দিন যেটা হয়েছে, এমপি থেকেই নির্বাচন করেছে, সংসদ মানে মন্ত্রী থেকেই নির্বাচন করেছে, জনগণ তখন ভোট দিলেই কি দিল না দিলেও তাতে আসা যায় না। গেল 3 নম্বর। 4 নম্বর যে কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যামিথ্যে সাজা দিল, সব নিম্ন আদালত দিল 5 বছর, উচ্চ আদালত 10 বছর। কারণ তারেক রহমান আমাদের দলে ভারপ্রাপ্ত ছিলেন, তার নিম্ন আদালত নির্দেশে খালাস দিল। কোন মামলায়? গিয়াসউদ্দিন আল মামুনের একটা সাপ্লিমেন্টারি কার্ড ব্যবহার করেছে। গিয়াসউদ্দিন মামুন তার এই দেশে সে টাকা পরিশোধ করেছিলেন, তার জন্য নিম্ন আদালতের বিজ্ঞ বিচারক তারেক রহমানকে নির্দেশ খালাস দিয়েছিল। উচ্চ আদালত তাকে 10 বছর জেল দিল, এই 7 বছর জেল দিল এবং 20 কোটি জরিমানা করল। কেন? এই যে সরকারের নির্দেশ মতো সরকার পক্ষে থাকলে প্রমোশন পাবে, তার সুবিধা হবে, এই সমস্ত কারণে। কিন্তু এই জায়গাটায় বিএনপি চরমভাবে, শহীদ রাষ্ট্র জিয়া রহমানও ক্ষমতা তখন ওনার উপর অর্পিত হয়েছিল, ওখানে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে বিচারপতি নিয়োগ এবং অপসারণ ব্যবস্থা করেছিল। এই বিএনপি কিন্তু সেইটাই 31 দফার মধ্যে আছে, বিচারপতি নিয়োগ এবং অপসারণ হবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে। এইটাই যদি নিয়ম থাকতো তাহলে ম্যাডাম খালেদা জিয়াকে বিনা কারণে পৃথিবীর কোনো আদালত 1 সেকেন্ড শাস্তি দিতেন না। যাকে আমি রায় নিয়ে অনেকবার কথা বলেছি, ওনাকে শাস্তি দিতেন না, তাকে আমাকে শাস্তি দিতেন না, এটাকে শাস্তি দিতেন না। এমনকি আমাকে যে শাস্তি দিল, সর্বপ্রথম তো আমাকে শাস্তি দিয়েছে, আমাকে আমাদের, আমি মোহাম্মদ শাহজাহান, আসলাম লিঙ্কন, শামীম, বেলাল, মনিরুল সহ আমার 15 জন 4 বছরের সাজা দিল এবং 10 লাখ টাকা জরিমানা এবং নির্বাচন ঘোষণা করলো। আমি জেনে বুঝে ওই দিনই বলেছি, যার কোর্টে আমার মামলাটা ছিল তার বাড়ি হলো আমার নাটোরে, তার কাছে লোক পাঠালাম যে ভাইয়া আমাদের সামনে তো নির্বাচন, তো তুমি গিয়ে সাদা দিয়ে মিথ্যা মামলার ঘটনা, তাহলে আমার তো ধরে না, আমাকে ধরে নিয়েছে টকশো, এই জন্য টকশো থেকে এখন আসছে, টকশো কিন্তু ধরে নিয়ে যায় মামলাগুলি দিয়েছিল সব, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, এইগুলো। তো সে বললো, পরিষ্কার করে বললো যে আমি হাবিব ভাইকে সাজা দিতে পারবো না, তবে আমি চাকরি হাতে পারবো না। সে তখন কোর্ট ট্রান্সফার করে জসিমের কাছে লোক পাঠালাম যে ওখান থেকে এই কোর্টে আসলে কী করো তুমি,
ও বললো যে আমি তো হাবিবকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে পারবো না। একদম মিথ্যা 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 মহামিথ্যা। উনি 1 বছরের সাজা দিয়ে উনি রায় ঘোষণা করে লেখা, ওনার লেখা আছে, কিন্তু 1 বছরের সাজা দিলে আমরা সাথে সাথে জামিন পেয়ে যাবো, নির্বাচন অযোগ্য ঘোষণা হবে না। উনি যখন এজলাসে যাবেন, আমি দাবি নিয়ে দায়িত্ব নিয়ে বলছি, তখন এনএসআই গিয়ে ওনার কাছে ওনার রিপোর্টটা রেখে দিয়ে এরকম একটা রিপোর্ট এনএসআই ধরে দিল, এটা আপনি পড়েন। উনি বিরক্ত হয়ে রাগে বিরক্ত হয়ে গিয়ে কোনো মতো করে এজলাসে গিয়ে কোনো রকমের অন্য অন্য সময় রায় পড়ার আগে কথা বলে, এটা কোনো ভূমিকা না রেখে গিয়ে সরাসরি গিয়ে বললেন হাবিব মোহাম্মদ শাহজাহান, এইভাবে দিয়ে 15 জনের 2 বছর 2 4 বছরের জেল, অনুযায়ী 5,000-10,000 টাকা জরিমানা, নির্বাচন অযোগ্য ঘোষণা 2 বছরের জেল হবেই। রুমে চলে গেছে। আমি ওই যে সাজা হলো, ওই যখন সাজা যখন পড়া হয়, তখন আমি পাবনা মিছিল করতেছিলাম, বিশাল মিছিল, জেলা আহ্বায়ক হিসাবে হাজার হাজার লোক নিয়ে ম্যাডাম খালেদা জিয়া বিদেশে পাঠানোর জন্য, চিকিৎসার জন্য। তখন রায় পড়া হচ্ছে, আমি জানি। আমি মিছিল শেষ করে হাজার হাজার লোককে হাততালি দিতে বললাম। হাততালি দেওয়ার ফলে হাততালি দিলেন কেন জানি না, মানে হাততালি এই জন্য দিতে বললাম যে আমি আপনাদের সন্তান। এই সরকার সর্বপ্রথম আমাকে সবচেয়ে তাদের মাথা ব্যথা মনে করেছে, আমাকে তাদের প্রধান শত্রু ভেবেছে, আমাকে সাজা দিয়েছে, এই জন্য আপনাদের হাততালি দিলাম। পাবনার মানুষের আপনারা গর্বিত। তবে আমি মাইন্ড করছি সাজা 40 বছর জেল, আমি খুশি হতাম। এই ওই দিন এসে টকশো থেকে নিউজ 24 গিয়ে কিন্তু আমি এই কথাগুলো বলছি যে আমি আদালত, এই সরকার মানি না, অবৈধ সরকার মানে না, আদালত মানে, আদালত বিচার মানে না, রায় মানি না, আমি সারেন্ডার করে পারলে আমাকে এখান থেকে ধরে নিন। ধন্যবাদ সালেউদ্দিন। পিআর পদ্ধতি বাস্তবতা আসলে আপনি কতটা দেখেন? শোনেন, এই প্রশ্নগুলা আমি আর আগে একটা টেলিভিশন থেকে আসছে, ওই আলোচনাটি করে আসলাম। পিআর পদ্ধতির আমাদের যে সংবিধান সংস্কার কমিশন, তারা জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতির কথা বলে নাই। যা বলে না এটার আলোচনা অহেতুক, কারণ তারা একটা প্রস্তাবনা হাজির করছে জাতির সামনে, তার উপরে আলোচনা হচ্ছে। তারা জাতীয় সংসদ নির্বাচন গতানুগতিক পদ্ধতিতেই হওয়ার জন্য সুপারিশ করেছে। একই সঙ্গে তারা 100টা নারী আসন সরাসরি নির্বাচনের প্রস্তাব করেছে, আগে ছিল 50টা। এখন উচ্চকক্ষে পিআরের পদ্ধতির কথা উত্থাপিত হয়েছে সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে। এবং আপনি ধরেন উচ্চকক্ষের ধারণা, বাংলাদেশে প্রথম রাজনৈতিক দল, প্রথম বা দ্বিতীয়, এই 2টি দল থেকে আসছিল, জাসদ, আসমরফ, সিরাজুল আলম খান আর তারেক রহমান সর্বশেষ। জাসদ এই ধরনের দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের দাবি উত্থাপন করলো। জাসদ এখন একটা ক্ষয়িষ্ণু দলে পরিণত হয়েছে। কিন্তু বিএনপির 31 দফায় যখন এই আন্দোলন সংগ্রাম তারা যখন এই সরকারের বিরুদ্ধে করে, তখন তারা 31 দফা প্রণয়ন করলো, দেশটাকে আমরা কোথায় কিভাবে নিয়ে যাব। সেইখানে উচ্চকক্ষের প্রস্তাবটা আসছে। বিএনপি কিন্তু উচ্চকক্ষে পিআরের বিপক্ষে না, এটা বুঝতে ভুল করে অনেকেই। প্রশ্নটা হচ্ছে উচ্চকক্ষে পিআর কোন পদ্ধতিতে হবে, এই পদ্ধতি নিয়ে। অন্যান্য দল বলতেছে যে ভোটের, সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে উচ্চকক্ষের আসন বন্টন হবে। আমাদের এখানে মহিলা আসন কিভাবে বন্টিত হয়েছে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত, সংসদের প্রাপ্ত আসন, সংসদ নির্বাচনের প্রাপ্ত ভোট না, কিন্তু কোন দল কতটা আসন পালো তার ভিত্তিতে মহিলা আসন বন্টন হয়। আমাদের পাশের দেশ ভারত, একটা বৃহত্তম গণতান্ত্রিক দেশ, তার একটা রাজ্যসভা আছে। সেই রাজ্যসভায় আসন বন্টন হয় জনসংখ্যার ভিত্তিতে। রাজ্যসভা মানে সব, ভারত একটা বড় দেশ, অনেকগুলো প্রদেশ, এক একটা প্রদেশে জনসংখ্যার ভিত্তিতে আগে আসন বন্টন হয়, তারপরে মানে রাজ্যসভায় এই রাজ্যসভা যেমন পশ্চিমবঙ্গ রাজ্যসভায় এতটা আসন পাবে। তারপর ওখানকার বিধানসভায় যে দল যতটা আসন পায়, নট প্রাপ্ত ভোট, খেয়াল করেন, যে দল যতটা আসন পায় ওই আসনের ভিত্তিতে ওখানে ইয়ে হয় রাজ্যসভায়, সেই দল ততটা আসন পায়, তার যতটা আসন পায় তার আনুপাতিক হারে। বুঝাইতে পারলাম? ধরেন একটা দল 60টা পাইছে, ওখানে যদি 10টা আসন বরাদ্দ থাকে তাইলে ওই আনুপাতিক হারে সে সিটটা পাবে।
এখন আমাদের এখানে এই মুহূর্তে কতটা রাজনৈতিক দল আছে? সম্ভবত 56টা নিবন্ধিত। 50টা। হ্যাঁ, 50টা নিবন্ধিত। না, এর মধ্যে আরো কয়েকটা হয়ে গেছে নতুন, এই 5ই আগস্টের পরে। আর আপনি জানেন 147টা দল নিবন্ধনের জন্য আবেদন করছে। আমাদের এত দল, সব দল যদি আসন পায় তো উচ্চকক্ষে মানে উচ্চকক্ষে তো আপনি কি হবে, যে আইন এবং সংবিধানের যদি কোনো সংশোধনের প্রশ্ন উঠে, এটা উচ্চকক্ষে যাবে। তাহলে উচ্চকক্ষে এমন একটা ব্যবস্থা থাকতে হবে, চেক অ্যান্ড ব্যালেন্স, যেন নিম্ন কক্ষে কোনো স্বৈরতান্ত্রিক ভাবে কোনো আইন পাস না হয় বা সংবিধানের সংশোধন না হয়, আবার ওইটাও যেন একটা বিবেচনার মধ্য দিয়া এটার সংযোজন বিয়োজনটা চূড়ান্ত হয়। কিন্তু আমরা এমন একটা ব্যবস্থার মধ্যে যাইতে পারবো না যে ব্যবস্থার মধ্যে গেলে আমাদের ডেডলক হয়ে যায়। হ্যাঁ, তো এই ব্যবস্থার মধ্যে আমরা যেতে পারবো না। তো এই আমাদের এখানে আরো ধরেন, আমাদের একটা দেশে তো আসলে গণতন্ত্র ওইভাবে 3টা ভোট হয়েছে আপনার, এছাড়া তো আর কখনো ভোট হয় নাই। আর একটা গণতন্ত্র একটা ধারাবাহিকভাবে অগ্রসর হইতে পারে নাই। যেমন আমাদের এখানে আমাদের বাস্তবতা হলো উচ্চকক্ষটা আমাদের বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ না। ছোট্ট একটা দেশ, তার প্রদেশ নাই। 80টা দেশে উচ্চকক্ষ আছে পৃথিবীর। এদের অধিকাংশ দেশই হচ্ছে ফেডারেল শাসিত দেশ, মানে বহু রাজ্য মিলে একটা কেন্দ্রীয় সরকার। বুঝাইতে পারছি? তা আমাদের এখানে নাই। তারা 100 জনের প্রস্তাব করেছে। আপনি জানেন ভারতে রাজ্যসভার সদস্য সংখ্যা হচ্ছে 250 জন। এই এখনো একটা বিস্তৃত আলোচনাটা আসে নাই, এই 100 জন কিভাবে বন্টন হবে। এটা ল রিপ্রেজেন্টেটিভ ফোরামের পক্ষ থেকে আমাকে দায়িত্ব দিয়েছিল সংবিধানের একটা খসড়া প্রণয়নের জন্য। এখানে আমার একটা প্রস্তাবনা আছে, এটা আমাদের কমিশন জানেন, তাদের সঙ্গে আমাদের একাধিকবার বৈঠক হয়েছে। আমি আপনার এই আলোচনায় মানে বিরতি থেকে ফিরে এসে শুনতে চাই একটু। প্রিয় দর্শক, আরএল দেশ সাম্প্রতিক নিচ্ছে আরো একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গে থাকুন। আরএল দেশ সাম্প্রতিক আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি জনাব সালেউদ্দিন, আপনার কথা শুনছিলাম, পিয়ার পদ্ধতি নিয়ে কথা শুনছিলাম। আরেকটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, যেহেতু আমরা সেই সময় গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা আসলে কতটা পূরণের পথে এগোচ্ছি। না, আমি যে কথাগুলো বলছিলাম যে 100 আসনের যে কিভাবে বন্টন হবে, এটা যদি আনুপাতিক হারে রাজনৈতিক দলগুলোকে দিয়ে দেওয়া হয় তাহলে কি দাঁড়াবে? রাজনৈতিক দলগুলো ঢাকা শহরের চেনা জানা মানুষগুলাকে দিয়ে দিবে। কারণ আমাদের দেশের সমস্ত মানুষ তো জ্ঞানী গুণী রাজনৈতিক বড় বড় নেতা সবাই তো ঢাকা শহরে থাকেন। ভারতে কি করলো, আমি আর অনেক দেশের উদাহরণ দিতে পারবো, আমি শুধু ভারতের কথাই চাই। তারা প্রায় উচ্চকক্ষের মানে রাজ্যসভা সমস্ত রাজ্যগুলাকে আসন দিয়ে দিল। মানে তৃণমূল থেকে মানে এমন কোনো জায়গা নাই যেখান থেকে তার প্রতিনিধি আসতেছে না। তা আমার প্রস্তাবনাতে আমার বলা ছিল যে এটা 2-3 রকম ভাবে হইতে পারে। একটা হলো জনপ্রতিনিধিদের অংশগ্রহণ থাকা গুরুত্বপূর্ণ, আর একটা হলো দেশের মধ্যে নানান ধরনের বিশেষজ্ঞ আছে, পানি বিশেষজ্ঞ, পরিবেশ বিশেষজ্ঞ, নানান ধরনের তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ, যাদের জ্ঞান আমাদের কাজে লাগানো লাগতে পারে। যেটা তারেক রহমান সাহেব বলছিলেন যে সমাজে যারা জ্ঞানী শ্রেণী পেশার বুদ্ধিজীবী আছে তাদের অংশগ্রহণ। আমাদের এখানে অনেক রাজনৈতিক দলের নেতা নির্বাচনে অংশ নিতে নেন না। যেমন আমি আজকেও বলেছি, নজরুল ইসলাম খান একজন বিখ্যাত শ্রমিক নেতা, উনি কিন্তু কখনো নির্বাচনে দাঁড়ান না। আবার অনেক গুরুত্বপূর্ণ নেতা ভোটে হেরে যান, অল্প ভোটে হারেন বাবা, নানান ভাবে হারেন। তাহলে এমন ব্যবস্থায় যাইতে হবে যে সকল অংশী জনজনের মধ্যে থাকে। সেই জন্য আমার প্রস্তাবটা ছিল যে 64টা জেলার জেলা পরিষদের চেয়ারম্যান থাকবে, আমার ছিল 200 আসনে, 12 জন সিটি কর্পোরেশনের মেয়র থাকবেন, তাহলে কিন্তু সারা দেশটা আমাদের কাভার পড়ে। আর 10 জন ক্ষুদ্র জাতি গোষ্ঠীর প্রতিনিধি রাষ্ট্রপতি মনোনয়ন দিবেন অগ্রসর সমাজ থেকে, অনগ্রসর সমাজ থেকে। আর বাকি যে আসন তার 50% রাজনৈতিক দল তার দলের লোকদেরকে নমিনেশন দিবে, আর 50% এই সমাজের বিশেষজ্ঞ লোকদেরকে দিয়ে নমিনেশন দিবে। তা আমার মনে হয় এই ধরনের একটা প্রস্তাব গ্রহণ করলে এটা
অংশীদারিত্বমূলক হবে। আর এই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা এক কথা বলে দিয়ে শেষ করি, আমাদের দেশের নির্বাচনী ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, আমাদের দেশের সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। আমাদের একটা আকাঙ্ক্ষা হলো একটা সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন। আমাদের এখানে আকাঙ্ক্ষা হলো আমাদের প্রতিষ্ঠানগুলো যেন আবার স্বাধীনভাবে দাঁড়াতে পারে। ধন্যবাদ জনাব হাবিবুর রহমান হাবিব। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণের পথে কতটা এগুচ্ছি, রাজনৈতিক স্থিতিশীলতা কতটা ফিরে আসছে বলে মনে করেন? আমার কাছে মনে হচ্ছে যে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা উল্টা দিকে যাচ্ছে। যে সমস্ত ভাষা শুনি আমরা, কিন্তু 5ই আগস্ট আগে যখন ফ্যাসিস্ট সরকার ছিল তাদের বিরুদ্ধে কিছু কিছু সাংবাদিক বিদেশে যারা আছেন কিছু ভাষাটা বলতো, এখন এত খারাপ ভাষা বলে শোনাই যায় না। আর ফেসবুকে চলে যাচ্ছে সন্দেহ, বাড়িতে একসাথে যদি কেউ থাকে কোনো ও দেখলে আমি দেখার জন্য যেসব গালে হারাম দাদা কুত্তার বাচ্চা, হ্যাঁ, এই যে সমস্ত ভাষা, তারপর আরও এত বেশি বেশি ভাষা, এইগুলি আমরা পেয়েছি। এবার আওয়ামী লীগ ফ্যাসিস্ট ছিল, তারা ধমক দিত, তাদের সব ছিল, তাদের লোক ছিল, জন ছিল, প্রশাসন ছিল, শিল্পী ছিল, সাহিত্যিক ছিল, বুদ্ধিজীবী ছিল, মিডিয়া ছিল, প্রিন্ট মিডিয়া সবই ছিল তাদের। যাদের কিছুই নাই তারা যেভাবে ধমক দেয় এখন, সেই ধমকটা কি বুঝে, এইটা না হলে এটা হবে না, এটার আগে ওইটা হবে না, এটা না করলে ওইটা হবে না। তো এটা তো রাজনৈতিক ভাষা হলো। বলতে পারে আমরা এটা চাই, এটা হলে এবার ভালো হয়, না এটা হতে হবে তাহলে হবে না, মানে দেশের মালিক হয়ে গেছে। আবার শুনতেছে এই যে জুলাই সনদ তৈরি করবে, কেউ যদি না একাই করবে, একদলই। তো আমার ভাই বলতেছিল না, এই আন্দোলন পৃথিবীর ইতিহাসে এই একটা আন্দোলন এই পৃথিবীতে সংগঠিত হয়েছে যার সাথে শিশু বাচ্চা তাকেও রক্ত দিতে শহীদ হয়েছে ঘরের ভিতর থেকে, ছোট ছোট বাচ্চা, এবং 63 না 65 জন 18 বছর নিচের ছেলে মেয়েরা আপনার কিন্তু এখন একা যদি সবকিছু দাবিদার হয় তাহলে গণঅভ্যুত্থান আকাঙ্ক্ষা তো পূরণ হবে না, উল্টোর দিকে যাবে। তো ভবিষ্যৎ অত্যন্ত ভয়ানক অবস্থার সম্মুখীন আমাদেরকে হতে হবে। আমি এটা চাই না। এখনো যারা এগুলি করতে তাদের বুড়ি আসুন একসাথে এখন ঐক্যবদ্ধ থাকে, দিন কিন্তু এখন আমাদের ফিরে নেই, এখনো ষড়যন্ত্র চলছে। আমরা ঐক্যবদ্ধ না থাকলে গভীর ষড়যন্ত্রের খাদ্যে আমরা পড়তে পারি। অর্থাৎ একত্রে আমরা সামনের দিনগুলো দিয়ে আমরা গণতন্ত্র ফিরে আনার জন্য কাজ করি। জনাব হাবিবুর রহমান হাবিব এবং সালেউদ্দিন দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, RL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বাংলা দ্বিতীয় দেশ সাম্প্রতিক আজ এখানে শেষ করছি। আবার দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।